হ্যালো এভরিওয়ান, এনসিইআরটি বেসড কোশ্চেন সিরিজে আজকের আমাদের টপিক হচ্ছে পরমাণুর গঠন। এই চ্যাপ্টারের আজকে পার্ট 2 হবে। পার্ট 1-এ আমি 25টা কোশ্চেন তোমাদেরকে করিয়েছি, আর পার্ট 2-তে আজকেও তোমাদেরকে 25টা কোশ্চেন করাবো, যেগুলো এনসিইআরটির প্রত্যেকটা লাইন থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আমি তুলেছি। ঠিক আছে, তো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা। তো চলো প্রথমে শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন আমাদের হলো বোর বিউরি নিয়ম অনুযায়ী একটি সেল এর সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত? দেখো, এই যে সেল, এই সেল মানে হচ্ছে কক্ষপথ। সেল মানে কি? কক্ষপথ। তো তোমার কক্ষপথ নাম্বার কত হবে? কক্ষপথ নম্বর যদি 1 হয়, অর্থাৎ যার নাম আমি আগের দিন শিখেছিলাম কে, তারপরে কি হয় এল, এম, এন, ও, পি আর কিউ। তো কে হলে তার মান হয় 1, এল হলে তার মান কত হবে 2, এম হলে তার মান হবে 3, এন হলে তার মান হবে 4। এরকমভাবে চলতে থাকবে 7 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে বোরের নিয়ম অনুযায়ী সেলের এই যে নাম্বার, এই নাম্বার অনুযায়ী ইলেকট্রনের সংখ্যা তিনি নির্ধারণ করেন। যদি কক্ষপথ নাম্বার 1 থাকে তাহলে তার সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা হয় 2। যদি কক্ষপথ নাম্বার 2 হয় তাহলে তার সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা হয় 8। ঠিক আছে, তো এই নিয়মগুলো দেখে উনি একটা নিয়ম তৈরি করে, সেটা হচ্ছে 2n²। ঠিক আছে, 2n², এই সূত্রটা বার করে বোর। আর এই n মানে হচ্ছে কক্ষপথ সংখ্যা অথবা সেল নাম্বার। ঠিক আছে, সেল নাম্বার যদি 1 হয় তাহলে n এর মান 1 বসাবা, 2 গুণ 1² তার মানে হয় 2। যদি কক্ষপথ সংখ্যা 2 হয় তাহলে 2 গুণ 2 তার মানে কত হয় 8। এরপরে যদি যাও, যদি এম কক্ষপথে যাও তাহলে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কেমন হবে? 2 গুণ 3 মানে 9, 9 দুগুণে 18। তাহলে 3 নম্বর কক্ষপথের সবচেয়ে বেশি ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টা। ঠিক আছে, তাহলে রাইট আনসার কি হবে? অপশন নম্বর ডি, 2n²। বোঝা গেল? চলো আমাদের নেক্সট কোশ্চেনটা দেখো, এল সেলে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? তো বোর্ডের নিয়ম অনুসারে কি ছিল? 2n²। এই যে এল সেল, এল সেলটা কত নম্বরে? কে এল এম, তার মানে এল সেলটা হচ্ছে 2 নম্বরে। তার মানে 2 গুণ 2 অর্থাৎ 8, তাই তো? তার মানে অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে এম সেলের ক্ষেত্রে জিজ্ঞাসা করেছে। এম সেলের ক্ষেত্রে এন এর নাম্বার কত হয়? এম সেলের ক্ষেত্রে এন এর নাম্বার হয় কে এল এম, অর্থাৎ 3। ঠিক আছে, তো এর ইলেকট্রন সংখ্যা সর্বাধিক কত ইলেকট্রন নিতে পারে সেটা তোমরা বলবা কমেন্টে। নেক্সট কোশ্চেন হচ্ছে এন সেলের ক্ষেত্রে জিজ্ঞাসা করছে। দেখো, এখানে সর্বাধিক কথাটা উল্লেখ করছে সব জায়গায়, সবকটা কোশ্চেনে কিন্তু সর্বাধিক কথাটা আসছে। কেন আসছে? কারণ এরা সর্বাধিক এতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে। যেমন এন সেলের ক্ষেত্রে আমরা যদি দেখি এন এর মান কত? কে এল এম এন, তার মানে 4, তাই তো? তাহলে 4 হলে 2n² মানে কত হবে? 2 গুণ 16, 16 অর্থাৎ 32টা ইলেকট্রন ধারণ করতে পারবে এন সেল। ঠিক আছে, এখানে সর্বাধিক বলেছে, সর্বাধিক 32টা ইলেকট্রন ধারণ করতে পারে, এর থেকে কমও ইলেকট্রন ধারণ করতে পারে কিন্তু। অর্থাৎ যদি এন সেল তুমি নাও তাহলে সেখানে দুটো, একটা বা দুটো বা তিনটে, যে কোনো ইলেকট্রন মানে 1 2 3 4 করে 32 পর্যন্ত, সর্বাধিক 32, ম্যাক্সিমাম 32টা ইলেকট্রনই কিন্তু সে নিতে পারবে, এর থেকে বেশি কিন্তু সে আর নিতে পারবে না। বোঝা গেল? তাহলে এর আনসার কোনটা হবে? এর আনসার হবে অপশন নম্বর বি। দেখো, এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে বহিস্থ সেলে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? অর্থাৎ সবচেয়ে বাইরের সেল, একটা পরমাণুর সবচেয়ে বাইরের, এই পরমাণু নিউক্লিয়াস এর সবচেয়ে বাইরের কক্ষপথে, সবচেয়ে বাইরে, এটা ধরো প্রথম কক্ষপথ, এটা তার লাস্ট কক্ষপথ, কোনো পরমাণুর ক্ষেত্রে এটা হচ্ছে লাস্ট কক্ষপথ। তো এই লাস্ট কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? তুমি বলবা দাদা 2n² উত্তর হবে, কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবা যে ওখানে লেখা ছিল সর্বাধিক কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে, সেটা হচ্ছে বোর মডেলের 2n², এটার মান প্রকাশ করে যে সর্বাধিক কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে। এবার তোমার কোশ্চেনে যদি বলে শুধুমাত্র বহিস্থ অর্থাৎ সবচেয়ে বাইরের কক্ষপথটা কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারবে, তখন কিন্তু এই নিয়মটা তোমার আর খাটবে না। কেন খাটবে না? কারণ সবচেয়ে বাইরের সেলটা ততগুলো ইলেকট্রন ধারণ করে যতগুলো ইলেকট্রনে সেই পরমাণুটা কি হয়? স্টেবল হয়। কি হয়? স্টেবল হয়। তো স্টেবল হতে গেলে অক্টেট রুল ফলো করে। কি রুল ফলো করে? অক্টেট রুল ফলো করে। ঠিক আছে, অক্টেট রুল মানে কি? অক্টেট রুল মানে হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথে একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করবে, অর্থাৎ সবচেয়ে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন কিন্তু সে ধারণ করতে পারবে। যদি সেই পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে তবেই পরমাণুটা স্টেবল হবে। অক্টেট রুলের পাশাপাশি তোমাদের একটা রুল মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিপ্লেট। এই যে ডিপ্লেট রুল, এটা হচ্ছে সবচেয়ে বাইরের কক্ষপথে 2টো ইলেকট্রন ধারণ করতে পারবে। যেমন হিলিয়ামের কাছাকাছি যেই পরমাণুগুলো আছে সেগুলো কিন্তু সর্ববহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন ধারণ করতে পারে, যেমন লিথিয়াম, বেরিলিয়াম, এগুলো সর্ববহিস্থ কক্ষে 2টো করে ইলেকট্রন ধারণ করতে পারে। যেমন প্রথমে কি হয়? প্রথমে হাইড্রোজেন হয়, তারপরে হিলিয়াম হয়, তারপরে লিথিয়াম হয়,
তারপরে কি হয়, বেরিলিয়াম হয়, এরকমভাবে চলতে আছে। তো হিলিয়ামের আশেপাশে মৌল হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, তো এগুলো কি করে, এগুলো সর্বোচ্চ কক্ষপথে দুটো ইলেকট্রন ধারণ করে, আটটা না, ঠিক আছে। তো এখানে ইন জেনারেল জিজ্ঞেস করছে যে সর্বোচ্চ শেলে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখানে ইন জেনারেল তোমাদের যদি জিজ্ঞেস করে তাহলে তোমরা বলবা 8টা ইলেকট্রন তারা ধারণ করতে পারবে, দুটো আনসার দেবে না। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ভ্যালেন্সি বলতে কি বোঝো। দেখো ভ্যালেন্সি মানে কি, ভ্যালেন্সি মানে হচ্ছে সাধারণভাবে এটা বোঝায় যে একটা পরমাণু নিলে তুমি, ওই পরমাণুর যে সর্বোচ্চ কক্ষপথ, এটা ধরো প্রথম কক্ষপথ অর্থাৎ কে কক্ষপথ আমি ধরলাম, তারপরে দেখো এল কক্ষপথ, এবার আমি মনে করলাম যে এল কক্ষপথটাই হচ্ছে সেই পরমাণুটার সর্বোচ্চ কক্ষ। যেমন আমি যদি নিই লিথিয়াম, তাহলে লিথিয়ামের দুটো কক্ষপথ আছে, কে আর এল, তাই তো। তো এল কক্ষপথটা হচ্ছে লিথিয়ামের সবচেয়ে বাইরের কক্ষপথ। তো এই যে বাইরের কক্ষপথে লিথিয়ামের একটা ইলেকট্রন আছে, কতগুলো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তো এই যে একটা ইলেকট্রন এটা যদি লিথিয়াম বার করে দেয় তাহলে কি হবে, দেখো লিথিয়াম ডিপ্লেট রুলটা ফলো করে যাবে। অর্থাৎ লিথিয়ামের পরমাণুর গঠনটা তুমি যদি ভালো করে বোঝো তাহলে এই যে নিউক্লিয়াস লিথিয়ামের, তারপরে আছে প্রথম কক্ষপথে কত ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে। প্রথম কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, দুটো। তারপরে কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। এটা হচ্ছে লিথিয়ামের পারমাণবিক গঠন। এই পরমাণুর গঠনে লিথিয়াম যদি এই ইলেকট্রনটা ত্যাগ করে দেয়, ঠিক আছে, তাহলে দেখো কি হবে, তাহলে এর পরবর্তী পর্যায়ে কেমন অবস্থান হবে। এটা যদি নিউক্লিয়াস হয়, এই পরমাণুর প্রথম কক্ষপথ, এই কক্ষপথে দেখো এই দুটো ইলেকট্রন বর্তমান থাকলো, অর্থাৎ ডিপ্লেট রুলটা কিন্তু ফলো করলো, ঠিক আছে। ডিপ্লেট রুলটা যখনই ফলো করলো তখনই কিন্তু লিথিয়াম পরমাণুটা স্টেবল হলো। এই যে ইলেকট্রনটা তারা বর্জন করলো, সেই ইলেকট্রনটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। কি বলা হয়, ভ্যালেন্স ইলেকট্রন। এই যে ইলেকট্রন তারা ত্যাগ করলো, অথবা কোনো পরমাণু এমন হলো যে একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন বা তিনটে ইলেকট্রন গ্রহণ করলো, এই যে ক্ষমতাটা অর্থাৎ ইলেকট্রন বর্জন এবং গ্রহণ করার ক্ষমতাটা কে বলা হবে ভ্যালেন্সি। বোঝা গেল ভ্যালেন্সি কাকে বলে, ইলেকট্রন গ্রহণ এবং বর্জন করার ক্ষমতা, তাকে আমরা ভ্যালেন্সি বলবো। আর যেই ইলেকট্রনটা বর্জন করলে তারা স্টেবল হবে, কি হবে, স্টেবল হবে। যতগুলো ইলেকট্রন গ্রহণ করে অথবা যতগুলো ইলেকট্রন বর্জন করে তারা স্টেবল হবে, সেই সংখ্যাটাকে বা সেই ক্ষমতাটাকে বলা হবে ভ্যালেন্সি। দেখো এখানে কি কি অপশন আছে, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ত্যাগ বা গ্রহণ করার ক্ষমতা, নিউট্রনের সংখ্যা, প্রোটনের সংখ্যা, কোনটা হবে আনসার, অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেনটা দেখো, ভ্যালেন্সি ইলেকট্রন কোথায় থাকে, ভ্যালেন্সি ইলেকট্রন কোথায় থাকে। তোমাদের একটু আগে পড়লাম ভ্যালেন্সি ইলেকট্রন কাকে বলে, যে ইলেকট্রনটা তারা বর্জন করছে অথবা যে ইলেকট্রনটা তারা গ্রহণ করছে। গ্রহণ করার উদাহরণটা আমি দিইনি, গ্রহণ করার উদাহরণ তুমি যদি নাও ক্লোরিনের দেখবা ক্লোরিনের চার্জ হয় মাইনাস, তার মানে ক্লোরিন কি করে, একটা ইলেকট্রন তারা গ্রহণ করে নিয়ে অক্টেট রুল ফলো করে। কি রুল ফলো করে, অক্টেট রুল ফলো করে হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কোথায় থাকে, তুমি কি বলবা, সর্বশেষ শেলে, তাই তো, সর্বশেষ শেলে কিন্তু ভ্যালেন্স ইলেকট্রনটা থাকে। তারপরে নেক্সট কোশ্চেনটা দেখো, একটি পরমাণু স্থিতিশীল কখন হয়, কখন স্থিতিশীল অথবা স্টেবল হয়, কি শিখলাম, স্টেবল কখন হয়, যখন ভ্যালেন্স শেল পূর্ণ হলে, নিউট্রন বেশি হলে, ভর বেশি হলে, ইলেকট্রন কম বললে। তো ভ্যালেন্স শেল কোনটা বলে সেটা তোমরা মনে রাখবা, যে সর্ববহিস্থ যে কক্ষপথটা আছে সেটাকেই বলা হয় ভ্যালেন্স শেল। বোঝা গেল, সর্ববহিস্থ কক্ষপথ থেকে কি বলবো আমরা, ভ্যালেন্স শেল। তো ভ্যালেন্স শেল পূর্ণ হলে তবে একটা পরমাণু স্থিতিশীল হবে। সেই পূর্ণটা কিভাবে হয়, কখনো ইলেকট্রন বর্জন করে হয়, কখনো ইলেকট্রন গ্রহণ করে হয়, সেই ভ্যালেন্স সেটা পূর্ণ হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, অক্টেট নিয়ম অনুযায়ী কতটি ইলেকট্রন পূর্ণতা নির্দেশ করে, অর্থাৎ কটা ইলেকট্রন পূর্ণতা নির্দেশ করে, 8টা। অক্টেটে 8টা, ডিপ্লেটে 2টো, ঠিক আছে। অক্টেটে 8টা, ডিপ্লেটে 2টো। ডুপ্লেট অথবা ডিপ্লেট যেটা আমি বলছি, নিয়ম কোন মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো কোন মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে কোন মৌলগুলো এর উদাহরণ আছে, হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম মানে হিলিয়ামের আশেপাশে যে মৌলগুলো আছে, তো এখানে হিলিয়ামই অপশানে রয়েছে, তার মানে উত্তর হবে হিলিয়াম। নেক্সট কোশ্চেনটা হচ্ছে হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত। তো এই কোশ্চেনটা পারতে হলে তোমাদের পরমাণুর গঠন কেমন সেটা জানতে হবে। হাইড্রোজেনের গঠনটা কেমন, দেখো হাইড্রোজেনের এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে আর নিউট্রন আছে। নিউট্রন কি আছে না, হাইড্রোজেন মৌলের নিউট্রন থাকে না, মনে রাখবো এটা, যে হাইড্রোজেনের নিউট্রন থাকে না, ঠিক আছে। এই নিউট্রনের পাশে একটা কক্ষপথ আছে, এই একটা কক্ষপথে যেহেতু নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন আছে, তার বাইরে একটাই মাত্র ইলেকট্রন থাকবে। তো হাইড্রোজেনের তাহলে ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ সর্ববস্তু কক্ষপথ তো এটাই হলো, তাই না, কি বলেছি, সর্ববস্তু কক্ষপথ মানে যেটা সবচেয়ে বাইরে। তো হাইড্রোজেনের এটাই সবচেয়ে বাইরে থাকে, আর এটার মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, একটা মাত্র ইলেকট্রন আছে, তাহলে উত্তর হবে এ। নেক্সট কোশ্চেনটা হচ্ছে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত। তো এখানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস জানতে হবে। তোমাদের প্রথমে জানতে হবে যে অক্সিজেনের মধ্যে কতগুলো ইলেকট্রন এবং কতগুলো প্রোটন আছে। সেই সংখ্যাটা তোমাদের একটা ট্রিক্সের সাহায্যে আমি মনে রাখাবো, সেটা হচ্ছে
এখানে দেখো, ভালো করে দেখো, আমি পুরোটা লিখে দিচ্ছি, তোমরা এটা পুরোটা মুখস্থ করা ভালো করে। আ ই লি বে বো কা না অ ফো নি সো ম্যাগ এল সি ফস সা ক্লো আ প কেল। তো এই টিক্সটা তোমাদের কিন্তু প্রথম একটু সমস্যা হবে, কিন্তু এটা তোমরা যদি বারবার মুখস্থ করো তো প্রথম তোমাদের যে 20টা মৌল, সেই 20টা মৌলর ইলেকট্রন বিন্যাস এবং পরমাণুর কতগুলো প্রোটন আছে সেই সংখ্যাটা তোমাদের পুরোপুরি মুখস্থ। যেমন হাফ আর হাইড্রোজেন, যেখানে প্রোটন সংখ্যা আছে একটা, ঠিক আছে। হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে দুটো, লিফ আর লিথিয়াম যার প্রোটন সংখ্যা হচ্ছে 3টে, বেরিলিয়াম 4টে, বোরন 5টা, কার্বন 6টা, নাইট্রোজেন 7টা, অক্সিজেন 8টা, ফ্লোরিন 9টা, নিয়ন 10টা, সোডিয়াম 11টা, ম্যাগনেসিয়াম 12টা, অ্যালুমিনিয়াম 13টা, সিলিকন 14টা, ফসফরাস 15টা, সালফার 16টা, ক্লোরিন 17টা, আর্গন 18টা, ফসফরাস 19টা, ক্যালসিয়াম 20টা। তাহলে এখানে তোমাদের পুরোপুরি 20টা মৌলের পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন আছে এবং প্রোটন সংখ্যা যা থাকে ইলেকট্রন সংখ্যাও তাই থাকে, তোমরা জানো। তাহলে সেই সংখ্যাটা তোমরা কিন্তু মনে রাখতে পারবে। দেখো এখানে অক্সিজেন জিজ্ঞাসা করেছে, কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? অক্সিজেন। তাহলে অক্সিজেনে দেখো কতগুলো আছে, অক্সিজেনের 8টা ইলেকট্রন আছে, টোটাল 8টা। এবার ইলেকট্রন বিন্যাস কেমনভাবে করতে হয়? প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, তারপরে কক্ষপথে দেখো বাকি আর এখানে 6টা আছে, 2 আর 6 8, তার মানে আর 6টা ইলেকট্রন থাকবে। তো ভ্যালেন্স কক্ষপথে, ভ্যালেন্স শেলে দেখো 6টা ইলেকট্রন আছে, তাহলে উত্তর কি হবে? সি। দেখো আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে সোডিয়ামের অর্থাৎ Na এর ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি কত মানে কি? সে কতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারবে অথবা কতগুলো ইলেকট্রন বর্জন করতে পারবে। তো এখানে তোমাদের জানতে হবে যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা অর্থাৎ কতগুলো প্রোটন আছে, যেটা আমি একটু আগে শেখালাম, সোডিয়াম Na যার প্রোটন সংখ্যা কত? 11টা। ঠিক আছে, যদি তোমরা না জানো তাহলে ওইটা দেখে নেওয়া, ভালো করে মুখস্থ করো, তারপরে তোমরা বুঝতে পারবে। সোডিয়ামের 11টা প্রোটন আছে, ঠিক আছে। তো 11টা যখন প্রোটন থাকবে আর 11টা ইলেকট্রন থাকবে তখন সেটা কীভাবে সাজাবে? দেখো 2, তারপরে 8, তারপরে হচ্ছে যেটা বাকি থাকলো 1, 2 8 1, এইভাবে ইলেকট্রন সাজানো হবে। তো এখানে ভ্যালেন্সি ইলেকট্রন অর্থাৎ সর্বশেষ কক্ষপথে দেখো একটা ইলেকট্রন আছে, তো এখানে ভ্যালেন্সি কত হবে? এই একটা ইলেকট্রন ত্যাগ করলে দেখো 2 8, এইরকম একটা স্টেবল একটা ইলেকট্রন বিন্যাস, যেটা নিয়নের ইলেকট্রন বিন্যাসের মতো হয়ে গেল, যেটা একটা স্টেবল অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের একটা ইলেকট্রন বিন্যাস। সোডিয়াম সেই ইলেকট্রন বিন্যাস দেখাবে যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ এর ভ্যালেন্সি হবে 1। তো তোমরা অনেকে ভাবছো হয়তো এটা কিভাবে করছি আমি, 2 8 1 এগুলো কিভাবে করছি, তো এটা আমি একটু ভালো করে তোমাদেরকে শেখাবো। দেখো কি করে ইলেকট্রন বিন্যাস আমরা করব। ইলেকট্রন বিন্যাস করতে হলে তোমাদের প্রথমে সেলের নামগুলো ভালো করে বুঝতে হবে, যে প্রথমে আছে কে, তারপরে হচ্ছে এল, তারপরে হচ্ছে এম, এন, ও, পি, কিউ। দেখো এবার তোমরা কি করবে, কে কক্ষপথ অর্থাৎ 1, এগুলোকে 1 2 হিসেবে মনে রাখবা, কে 3, এম এর হচ্ছে 4 5 6 আর হচ্ছে 7। তো এখন তোমাদের এই যে প্রথম 20টা মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদের আগে শিখতে হবে। তোমাদের অক্টেট রুল সবসময় ফলো করতে হবে, অর্থাৎ সর্বস্থ কক্ষপথে যেন 8টা ইলেকট্রন থাকে। কিন্তু প্রথম হিলিয়ামের আশেপাশে যে মৌলগুলো আমি একটু আগে বলেছিলাম, সেইগুলোর সর্বশেষ কক্ষপথে মনে রাখবা যে ডুপ্লেট নিয়মটা প্রযোজ্য হবে, অর্থাৎ 2টো করে ইলেকট্রন তারা কিন্তু রাখতে পারবে। দেখো প্রথমে তোমাদের ইলেকট্রন ফিল করতে হবে। কীভাবে ফিল করবা? এগুলো হচ্ছে এক একটা শক্তি স্তর, কে এল এম এন ও পি কিউ, এগুলো এক একটা শক্তি স্তর। যত উপরে যাবে, যত কে থেকে কিউ পর্যন্ত যাবে, তত শক্তি কিন্তু বাড়তে থাকবে। তো তোমাদের কি করতে হবে, ইলেকট্রনগুলো সেই শক্তি স্তরে প্রথমে দিতে হবে যেখানে শক্তি সবচেয়ে কম, অর্থাৎ কে কক্ষপথে সবচেয়ে শক্তি কম, এখানে তোমাদের প্রথমেই ইলেকট্রন দিতে হবে, ঠিক আছে। কিন্তু কে কক্ষপথ দেখো সর্বাধিক কতগুলো ইলেকট্রন নিতে পারে? 2n স্কোয়ার সূত্র থেকে আমরা জানতে পারি 2 গুণ 1 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 2টো, সর্বাধিক 2টো ইলেকট্রন কিন্তু কে নিতে পারে। এবার যদি কারোর ইলেকট্রন বিন্যাস কত হয়? 8 হলো, ঠিক আছে। অক্সিজেন যদি আমরা নিই তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত হবে? প্রথমে দেখো অক্সিজেনের 8টা আছে, তার মধ্যে কে কক্ষপথ প্রথমে যাবে, কে কক্ষপথে প্রথমে যখন যাবে তখন কে কক্ষপথ 2টো নিতে পারবে, তারপরে কিসে যাবে? এলে যাবে। তো এলে আসতে হলে দেখো বাকি কতগুলো ইলেকট্রন আছে? 6টা। এবার এল কি 6টা নিতে পারে সেটা তোমাকে দেখতে হবে। এল অবশ্যই 6টা নিতে পারবে, কারণ এলের কক্ষপথের সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ 2 গুণ n স্কোয়ার, অর্থাৎ যদি এরকম যদি আমরা করি 2 গুণ 2 এর স্কোয়ার, তার মানে হচ্ছে দেখো 8ই হচ্ছে উত্তর, ঠিক আছে। তো সর্বাধিক 8টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। দেখো কিন্তু বাকি আছে কটা? 2টো ইলেকট্রন এখানে দিয়ে দিয়েছো, বাকি আছে 6টা, তো কিন্তু 6টা ইলেকট্রন নিতে পারবে। তাহলে এই ইলেকট্রন বিন্যাস, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত হবে?
2 6 এইরকম, ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা আসবো একটু বড় মৌলের, যেরকম ক্যালসিয়ামের কত, ক্যালসিয়ামের 20 হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। তো 20 ক্ষেত্রে দেখো প্রথমে কে কক্ষপথে আমরা দেবো, কে কক্ষপথে কতগুলো দেবো, দুটো দেবো, কারণ দুটোই নিতে পারে। তারপরে দেখো এখানে এল কক্ষপথ সর্বাধিক 8টা নিতে পারে, তো এখানে দেখো 8টা ঢুকে গেলেও বাকি আরও পড়ে থাকছে, তাই না, 8টা ঢুকে গেলের মধ্যে, তার মানে 8 আর 2 10টা হলো। এখন দেখো 10টা পড়ে আছে, তো এম কক্ষপথে কি আমি 10টা দিয়ে দেবো, বলো, এম কক্ষপথে 10টা দিয়ে দেবো। এম কক্ষপথ সর্বাধিক কতগুলো নিতে পারে আমরা হিসেব করি, 2n², এম এর মান হচ্ছে 3, তার মানে 3n², 18, তার মানে সর্বাধিক কিন্তু 18টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, বাকি আছে 10টা, তার মানে এম কক্ষপথে 10টা হওয়ার কথা, কিন্তু এখানে 10টা হবে না। কেন হবে না, কারণ 10টা যদি এম কক্ষপথে যায়, দেখো সর্ববহিস্থ কক্ষপথ এম হয়ে যাচ্ছে, তাই না। যদি 10টা ইলেকট্রন আমরা এম কক্ষপথে দিয়ে দিই, তাহলে সর্ববহিস্থ কক্ষপথ কী হবে, এম হবে। যদি সর্ববহিস্থ কক্ষপথ এম হয়, তাহলে সেখানে 8টা ইলেকট্রন থাকতে হবে। একটু আগে আমি শিখেছিলাম যে ওটাও একটা নিয়ম, যে সর্ববহিস্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকলে সেই পরমাণুটা আনস্টেবল হয়ে যায়। তো এম কক্ষপথে যখন তুমি 10টা ইলেকট্রন দিবা, তখন সেই পরমাণুটা আনস্টেবল হয়ে যাবে। তো কটা দিতে হবে, 8টা দিতে হবে। তো এখানে যদি তুমি 8টা ইলেকট্রন দাও, তাহলে পড়ে থাকলে কত, 10টা না দিয়ে যদি তুমি 8টা ইলেকট্রন দাও, তাহলে পড়ে থাকলে দেখো দুটো, সেটা যাবে এন কক্ষপথে, বোঝা গেল, এন কক্ষপথে তখন দুটো যাবে। তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন হবে, 2 8 8 2, ঠিক আছে, এরকম হবে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে। তো এইভাবে তোমরা, আমি সবচেয়ে বেশি যা ইলেকট্রন অর্থাৎ 20 ইলেকট্রন অর্থাৎ ক্যালসিয়ামেরটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, মাঝখানে যেগুলো আছে সব কটাই তোমরা পারবা। শুধু এটা মনে রাখবা যে সবচেয়ে বাইরের কক্ষপথে 8টায় বেশি ইলেকট্রন দেওয়া যাবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্লোরিনের ভ্যালেন্সি কত। তো ভ্যালেন্সি মানে কি বলেছি, যতগুলো ইলেকট্রন সে গ্রহণ করলে অথবা বর্জন করলে সেই পরমাণুটা স্টেবল হবে, অর্থাৎ অক্টেট রুল কমপ্লিট করবে, সেই ইলেকট্রন সংখ্যাকে বলা হবে ভ্যালেন্সি, ঠিক আছে। তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত হবে, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 17, মনে রাখবে। এবার 17টাকে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কেমনভাবে করবা, দেখো প্রথম কক্ষপথে 2, তারপরে 8, তারপরে বাকি কটা থাকলো 7টা, তো 7টা এখানে পূরণ হয়ে যাবে। দেখো লাস্ট কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন নেই, তো এখানে 7টা আমি বসিয়ে দেবো। তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 7। এবার এখানে ভ্যালেন্সি জিজ্ঞাসা করছে, অর্থাৎ কতগুলো ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করলে সে স্টেবল হবে। এখানে তুমি যদি বলো যে এই যে 7টা ইলেকট্রন এটাই তুমি বর্জন করে দিবা, তাহলে সেটা অনেক এনার্জি লাগবে, 7টা ইলেকট্রন বর্জন করতে হলে অনেক এনার্জি লাগবে, যার ফলে 2 8 এরকম একটা স্টেবল ক্লোরিন পাওয়া, কিন্তু সেটা ভুল হবে। কারণ 7টা ইলেকট্রন বর্জন করার বদলে তুমি যদি একটা ইলেকট্রন তুমি যদি এর ভিতরে প্রবেশ করিয়ে দাও, তাহলে দেখো ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, 2 8 8, ঠিক আছে। তো এটা একটা স্টেবল হলো না, লাস্ট কক্ষপথে দেখো 8টা ইলেকট্রন চলে এসছে, তার মানে এটা স্টেবল হয়ে গেল। তার মানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলেই তবেই স্টেবল হয়ে যায়। তো কীভাবে স্টেবল হয়, ক্লোরিন থেকে দেখো Cl-, এটা একটা স্টেবল আয়ন, তো এখানে একটা ইলেকট্রন সে কিন্তু গ্রহণ করে, ঠিক আছে, তার মানে 1 হচ্ছে তার ভ্যালেন্সি। নেক্সট কোশ্চেনে দেখো অ্যাটমিক নাম্বার কি নির্দেশ করে। তো অ্যাটমিক নাম্বার বাংলা নাম কি, পারমাণবিক সংখ্যা, কি বলা হয়, পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা মানে কি, পারমাণবিক সংখ্যা একটু আগে আমি বললাম যে পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে নাম্বার অফ প্রোটনের সংখ্যা। তার মানে অ্যাটমিক নাম্বার মানে কি, প্রোটনের সংখ্যা। অ্যাটমিক নাম্বার সবসময় প্রোটন সংখ্যাকে নির্দেশ করে। আর একটা পরমাণু যেহেতু নিউট্রাল হয়, পরমাণু কি হয়, পরমাণু সবসময় কিন্তু নিউট্রাল হয়, ঠিক আছে। নিউট্রাল হলে এই যে প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস। পরমাণুর মধ্যে যদি শুধু প্রোটন থাকতো বা প্রোটনের সংখ্যা বেশি থাকতো, তাহলে কিন্তু পরমাণুটা পজিটিভ চার্জ হতো, নিউট্রাল হতো না। তো নিউট্রাল করতে হলে কি করতে হবে, সেম সংখ্যক ইলেকট্রনও তার মধ্যে আনতে হবে। অর্থাৎ এই যে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ যতগুলো প্রোটন থাকবে একটা পরমাণুর মধ্যে, ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকবে সেই পরমাণুর মধ্যে। তাহলে তোমাদের এটা কনক্লুশনে আসতে হবে যে একটা পরমাণুর অ্যাটমিক নাম্বার মানেই সেই পরমাণুর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, ঠিক আছে। আবার সেই পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন আছে সেটাও কিন্তু বোঝাবে, ঠিক আছে। আয়নের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা হবে না, শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রেই হবে। যে পরমাণুর অ্যাটমিক নাম্বার বলে, তাহলে সেটা তার ইলেকট্রন সংখ্যাকেও বোঝাবে, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে দেখো একটি নিরপেক্ষ পরমাণুতে, নিরপেক্ষ মানে কি, নিউট্রাল পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কার সমান। তো ইলেকট্রন সংখ্যা কার সমান, একটু আগে আমি যেটা বললাম অ্যাটমিক নাম্বারের সমান হয় একটা নিউট্রাল পরমাণুতে। তো অ্যাটমিক নাম্বার মানে কি, প্রোটন সংখ্যা, তো প্রোটন সংখ্যার সমান হবে। দেখো আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে মাস নাম্বার কি নির্দেশ করে।
ও মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যাটা নির্দেশ করে হচ্ছে দেখো একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস পরমাণুর, এই পরমাণু নিউক্লিয়াসের বাইরে যতগুলো সেলই থাকুক না কেন, পরমাণু যত বড়ই হোক না কেন, 4টে 5টা 6টা সেল থাকুক না কেন, পরমাণুর সম্পূর্ণ ভরটা কিন্তু এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু আবদ্ধ থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে একটা থাকে প্রোটন, একটা থাকে নিউট্রন, ঠিক আছে? প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে। এই যে প্রোটন এবং নিউট্রন, এটাই হচ্ছে পরমাণুর ভর ডিসাইড করে যে পরমাণু কতটা ভারী হবে কি হালকা হবে। তো মাস নাম্বার কি নির্দেশ করে? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, ঠিক আছে? একটা পরমাণুতে কতগুলো প্রোটন আছে, কতগুলো নিউট্রন আছে, তার যোগফল হচ্ছে মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যা। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে পারমাণবিক সংখ্যা জেড কি বোঝায়? পারমাণবিক সংখ্যা কি বোঝায় বলো? পারমাণবিক সংখ্যার অ্যাকচুয়ালি চিহ্ন হচ্ছে জেড, সেটা এখানে বলে দিয়েছে। যদি কোশ্চেনটা এমন বানাতাম যে জেড কি বোঝায় তাহলে একটু ভালো হতো কোশ্চেনটা, কিন্তু আমি বলে দিয়েছি যে পারমাণবিক সংখ্যা, সেহেতু তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে। পারমাণবিক সংখ্যা কি বোঝায় তোমরা সবাই জানো, প্রোটন সংখ্যাকে বোঝায় পারমাণবিক সংখ্যা। দেখো আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে নিউটন সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়? নিউটন সংখ্যা কিভাবে বার করবে? দেখো ভর সংখ্যা, ভর সংখ্যা কি হয়? ভর সংখ্যা সমান সমান হয় পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তো এখানে এই যে পারমাণবিক সংখ্যা এটাকে নির্দেশ করা হয় জেড দিয়ে, ঠিক আছে? নিউট্রন সংখ্যাকে নির্দেশ করা হয় সাধারণত এন দিয়ে নির্দেশ করা হয়, আর ভর সংখ্যাকে নির্দেশ করা হয় এ দিয়ে, ঠিক আছে? তাহলে নিউট্রন সংখ্যা যখন তুমি বার করতে যাবে তখন কি করবা? এ মাইনাস জেড, ঠিক আছে? তার মানে উত্তর কি হবে? অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন দেখো 12C এর প্রোটন সংখ্যা কত? দেখো উপরে যেটা লেখা থাকবে 12C, উপরে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে ভর সংখ্যাকে নির্দেশ করে। কি সংখ্যাকে নির্দেশ করে? ভর সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা সবসময় নিচে এখানে অথবা এখানে দুই জায়গার মধ্যে এক জায়গায় বসে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা, কিন্তু এখানে দেখো প্রোটন সংখ্যাটা লেখা নেই, তো তোমাদেরকে বার করতে হবে। তো কার্বন পরমাণু প্রোটন সংখ্যা তোমাদের জানো, কিছুই বার করা লাগবে না। কার্বন পরমাণু প্রোটন সংখ্যা হচ্ছে 6, তাহলে অপশন নম্বর এ হচ্ছে কারেক্ট আনসার। দেখো এটা হচ্ছে ভালো কোশ্চেন, 12C এর নিউটন সংখ্যা কত? তো এখানে তোমরা প্রোটন সংখ্যা জানো, কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6, ঠিক আছে? আর ভর সংখ্যা দেখো দিয়ে দিয়েছে 12, তাহলে 12 মাইনাস 6 সমান 6 হচ্ছে নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা কত হবে? 12 মাইনাস 6 সমান 6, তাহলে উত্তর হবে অপশন নম্বর এ। পরের কোশ্চেন হচ্ছে আইসোটোপ বলতে কি বোঝায়? দেখো আইসোটোপ, এখানে 3 ধরনের টার্ম আছে যেগুলো আমি তোমাদেরকে এখন শেখাবো, যে আইসোটোপ, তারপরে হচ্ছে আইসোবার, তারপরে হচ্ছে আইসোটোন। এই 3টে টার্ম তোমরা পাবা। দেখো আইসোটোপ, এখানে এর মানে কি, আইসোবার মানে কি, আইসোটোন মানে কি, তোমরা একদম সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো পুরো মনে থাকবে, সারা জীবনে বলবো না। দেখো আইসোটোপের লাস্টে কি আছে? পি আছে, অর্থাৎ প্রোটন সংখ্যা কিন্তু এখানে সেম থাকবে। আইসোটোপে কি থাকে? প্রোটন সংখ্যা সেম থাকে। তারপরে হচ্ছে আইসোবারের লাস্টে কি আছে? আর আছে। তো এটা তোমরা বাংলা হিসেব করো ভরের লাস্টে কি আছে? র আছে, আর র। আইসোবারে ভর সংখ্যা সেম হয়, আর লাস্টে আইসোটোনের লাস্টে দেখো এন আছে, তার মানে এখানে নিউটন সংখ্যা কিন্তু সেম থাকবে, ঠিক আছে? তাহলে এখানে দুটো বা তার বেশি পরমাণু নিয়ে কাজ হবে। যার প্রোটন সংখ্যা সেম তাকে বলবো আইসোটোপ, যার ভর সংখ্যা সেম তাকে বলবো আইসোবার, আর যার নিউটন সংখ্যা সেম তাদেরকে আমরা কি বলবো? আইসোটোন। বোঝা গেল? তো এখানে দেখো আইসোটোপ বলতে কি বোঝায়? একই অ্যাটমিক নাম্বার এবং ভিন্ন মাস, তো এটাকেই বলবো আইসোটোপ। কারণ আইসোটোপে অ্যাটমিক নাম্বার অর্থাৎ প্রোটন সংখ্যাটা সেম থাকে, ভিন্ন মাস ভিন্ন হতে পারে, ঠিক আছে? দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হাইড্রোজেনে আইসোটোপ কয়টি? হাইড্রোজেনের যে পারমাণবিক সংখ্যা, সেই পারমাণবিক সংখ্যার আর কতগুলো পরমাণু আছে? তো মনে রাখবো যে হাইড্রোজেনের আইসোটোপ আছে 3টে। কটা? 3টে, এটা তোমাদের মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে প্রোটিয়াম, দ্বিতীয়টা হচ্ছে ডয়টেরিয়াম, তৃতীয়টা হচ্ছে ট্রিটিয়াম, ঠিক আছে? প্রোটিয়ামকেই আমরা সাধারণভাবে হাইড্রোজেন বলি। তো এই প্রোটিয়ামে একটা প্রোটন থাকে। কটা প্রোটন থাকে? একটা প্রোটন থাকে। ডয়টেরিয়ামে কি থাকে? সেখানেও একটাই প্রোটন থাকে যেহেতু আইসোটোপ, আর একটা নিউট্রন থাকে। আর ট্রিটিয়ামে একটা প্রোটন থাকে আর 2টো নিউট্রন থাকে। এই যে প্রোটিয়ামে কিন্তু 0 নিউট্রন থাকে, ঠিক আছে? কোনো নিউট্রন থাকে না। তাহলে দেখো প্রত্যেকটাই একটা করে প্রোটন আছে সবকটাই, ঠিক আছে? আর নিউটনের সংখ্যা ভিন্ন ভিন্ন রয়েছে। তো নিউটনের সংখ্যা ভিন্ন ভিন্ন অর্থাৎ ভরও ভিন্ন ভিন্ন, তাহলে এই 3টাকে বলা হয় হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে কতগুলো আইসোটোপ আছে? 3টে। নামগুলো মনে রাখবা, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। আচ্ছা, ডয়টেরিয়াম কি? ডয়টেরিয়াম বা ডিউটেরিয়াম এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ। একটু আগে আমি শিখলাম হাইড্রোজেনের একটা আইসোটোপ নাম হচ্ছে ডয়টেরিয়াম। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেনটা কি? আমাদের আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে ট্রিটিয়াম কি? এটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ। তো এটা একদম সহজ ছিল তোমাদের। তো আজকে লেকচার এই পর্যন্তই থাকলো। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না, আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে?